গাজায় প্রায় ২২ মাস ধরে আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। শনিবার ইসরায়েলের তেল আভিভে জিম্মি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। একই দিন তেল আভিভের হোস্টেজেস স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন কয়েক হাজার ইসরায়েলি। সব জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলি সরকারের কাছে দাবি জানান তারা। ২০২৩ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ এখনও বন্ধ না হওয়ায় জিম্মিদের ভাগ্য নিয়ে উৎকণ্ঠা দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে শনিবার তেল আভিভে ইসরায়েলের জিম্মিদের পরিবারগুলোর সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠক শেষে জিম্মি ও নিখোঁজ পরিবারের সমন্বয় ফোরাম এক বিবৃতিতে জানায়, উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাকি জিম্মিদের মুক্ত করতে কাজ করবেন বলে ব্যক্তিগতভাবে তাদের প্রতিশ্রুতি দিয়েছেন বিশেষ দূত। এ সময় ইতাই চেনের বাবা রুবি চেন বলেন, ২ ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে উইটকফ প্রতিটি ব্যক্তির গল্প শুনেছেন এবং শুনেছেন প্রতিটি অনুরোধের কথা। এমনকি ওই স্থান ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত উইটকফ সবার প্রশ্নের উত্তর দিয়েছেন বলেও তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের এই সদস্য। Listening to every personal story and hearing each individual request, and he answered the last question and didn't go until then. এদিকে তেল আভিভের হোস্টেজেস স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন কয়েক হাজার ইসরায়েলি। এদিন ইসরায়েলি সরকারের কাছে সমস্ত জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ সমাপ্তির দাবি জানান তারা। এরই মধ্যে ইসরায়েলি জিম্মি এভিয়েটর ডেভিড এবং রোম ব্রাসলাভস্কির এক ভিডিও চিত্র প্রকাশ করেছে হামাস। ভিডিও চিত্রে দেখা গেছে বন্দী অবস্থায় ডেভিড এবং রোমের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অবনতি হয়েছে। এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে পরিবারের মাঝে। বিক্ষোভ সমাবেশে জিম্মি রোম ব্রাসলাভস্কির বাবা বলেন, জিম্মিদের এমন করুণ পরিস্থিতি দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমার সন্তান মারা যাচ্ছে, আমি নিজের চোখে এটা দেখেছি, আর প্রধানমন্ত্রীও এটা দেখেছেন, আর তিনি তার পরিস্থিতি এবং বাকি জিম্মিদের পরিস্থিতি সম্পর্কেও জানেন। তবুও তিনি জিম্মিদের বাঁচাতে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। অনাহারে গাজায় প্রাণহানির সংখ্যা ১৬০ ছাড়িয়েছে, যার মধ্যে ৯০ জনেরও বেশি শিশু। আর ক্ষুধা নিয়ে বিতর্কিত জিএইচএফ ত্রাণ কেন্দ্রে খাবার আনতে গিয়ে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ গেছে শিশুসহ ১,০০০-এরও বেশি প্যালেস্টাইনিয়ানের। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। ইউনিসেফ জানিয়েছে, গাজার প্রতি ৩ জন বাসিন্দাদের মধ্যে একজন অনাহারে দিন কাটাচ্ছে। ওদিকে শনিবার ইসরায়েলি জিম্মিদের পরিবারের সাথে দেখা করতে তেল আভিভের হোস্টেজে স্কোয়ারে যান আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ। এ সময় বাইরে বিক্ষোভ করেন জিম্মিদের পরিবারের সদস্যরা। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথেও দেখা করেন উইটকফ। বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ যখন গাজার জিএইচএফ ত্রাণ কেন্দ্র পরিদর্শন করছিলেন, তখনও নিরীহ গাজাবাসীর উপর গুলি চালাচ্ছিল ইসরায়েলি বাহিনী। এতে একদিনেই অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণ গেছে শতাধিক মানুষের। নিহতের তালিকায় ছিল ত্রাণের ট্রাকের জন্য অপেক্ষায় থাকা ১২ প্যালেস্টিনিয়ানও। অনাহার ও অপুষ্টিতে শুক্রবার আরও ২ শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক মারা গেছেন। এতে অনাহারে গাজায় প্রাণহানির সংখ্যা ১৬০ ছাড়িয়েছে, যার মধ্যে ৯০ জনেরও বেশি শিশু। আর ক্ষুধা নিয়ে বিতর্কিত জিএইচএফ ত্রাণ কেন্দ্রের খাবার আনতে গিয়ে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে গাজার শিশুসহ ১,০০০-এরও বেশি মানুষ। এ অবস্থায় অকল্পনীয় ট্রমার মধ্য দিয়ে দিন পার করছে প্রিয়জন হারানো শিশুরা। আমার বাবা আমাকে নিয়ে খাবার আনতে গিয়েছিলেন। আমি দূরে বাবার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ একজন এসে আমাকে বলল, আমার বাবাকে হত্যা করা হয়েছে। স্টিভ উইটকফের সফরের পরও ইসরায়েল ক্ষুধাকে মৃত্যু ফাঁদে পরিণত করার কৌশলেই এগোচ্ছে। তবুও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, প্যালেস্টিনিয়ানদের খাবার সংকট দূর করতে বড় অগ্রগতির বিষয়ে বৈঠক করেছেন তার বিশেষ দূত। He had a great meeting with a lot of people, and the primary meeting was on food. And he also had some other conversations that I'll tell you about later, but he had a meeting on getting the people fed.
এদিকে শনিবার ইসরায়েলি জিম্মিদের পরিবারের সাথে দেখা করতে তেল আভিভের হোস্টেজেস স্কোয়ারে যান উইটকফ। এ সময় বাইরে বিক্ষোভ করেন জিম্মিদের পরিবারের সদস্যরা। দ্রুত সব জিম্মিকে বাড়ি ফিরিয়ে আনতে এবং স্লোগান দিতে শোনা যায় তাদের। From abroad, from outside of Israel. The war needs to end. The Israeli government will not end it willingly. It has refused to do so. The Israeli government must be stopped. বিশ্লেষকরা বলছেন, একটি ট্রাকে করে গাজায় সহায়তা পাঠাতে যে পরিমাণ অর্থ খরচ হয়, বিমান দিয়ে তার চেয়েও অনেক বেশি অর্থ ব্যয় হয়, যা দিয়ে গাজাবাসীর জন্য আরও অনেক খাবার কেনা যেত। অপরদিকে সামান্য খাবারের জন্য দিনের পর দিন অপেক্ষায় থাকা মানুষগুলোর কাছাকাছি জাতিসংঘের গাড়িবহর পৌঁছাতেই গুলি করে ইসরায়েলি বাহিনী। ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে পড়েন ত্রাণপ্রার্থী গাজার এসব অসহায় মানুষ। ভয়াবহ এই দৃশ্য ধরা পড়ে জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা OCHA এর কর্মকর্তাদের ক্যামেরায়। ইউনিসেফ জানিয়েছে, গাজার প্রতি 3 জন প্যালেস্টিনিয়ানের মধ্যে একজন না খেয়ে দিন কাটাচ্ছে। অপরদিকে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে জেগে ওঠার আহ্বান জানিয়েছে হামাস। গাজার প্রতিটি কোণায় এখন ক্ষুধার্ত শিশুর আর্তনাদ আর অসহায় মানুষের দীর্ঘশ্বাস। একদিকে বোমার আঘাতে মৃত্যু, আরেকদিকে অনাহারে প্রাণহানি। তীব্র অপুষ্টিতে গত কয়েক মাসে হাসপাতালে ভর্তি 20,000-এরও বেশি শিশু। এই চরম মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে এক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। MSNBCর সাক্ষাৎকারে তিনি বলেন, গাজার এই পরিস্থিতি ইহুদিদের বিবেককেও প্রশ্নবিদ্ধ করছে। একই সাথে ইসরায়েল হারাচ্ছে তার নৈতিক ভিত্তি। তিনি স্পষ্ট করে বলেন, গাজায় এখন যা ঘটছে তা অবশ্যই যুদ্ধাপরাধ এবং এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তার মতে এই পরিস্থিতি ইসরায়েলকে তার নিজস্ব মানবিক মূল্যবোধ থেকে দূরে ঠেলে দিচ্ছে এবং আন্তর্জাতিক মহলেও তার সম্মান ক্ষুণ্ণ করছে। তিনি স্বীকার করেন, ত্রাণ বিতরণের সাথে সম্পর্কিত হতাহতের কিছু পরিসংখ্যান নিয়ে বিতর্ক থাকলেও মানবিক সহায়তা প্রদানে ইসরায়েলের দায়িত্ব রয়েছে। তিনি বলেন, অনেক ইসরায়েলিও চান না এই যুদ্ধ আর চলুক। দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি তার দীর্ঘদিনের সমর্থনের পুনরাবৃত্তি করে ওলমার্ট বলেন, প্যালেস্টাইন ও ইসরায়েল উভয়ের জন্য একমাত্র সম্ভাব্য রাজনৈতিক সমাধান এটি। অন্যদিকে কোনো রকম চুক্তিতে না পৌঁছানোর আগে এই যুদ্ধ থামাতে নারাজ নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধ পরিকল্পনা নিয়ে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানান ইসরায়েলের চিফ অফ স্টাফ আইয়াল জামির। বর্তমানে রাশিয়ায় বিক্রি হওয়া অর্ধেকেরও বেশি নতুন গাড়ি চায়নার তৈরি। 2022 সালে ইউরোপ, কোরিয়া ও জাপানি ব্র্যান্ডগুলো রাশিয়ার বাজার ছেড়ে দেয় সহজেই সেই স্থান দখল করে নিয়েছে চায়না। স্থানীয়ভাবে উৎপাদন ও কম আমদানি শুল্কের কারণে গাড়িগুলোর দামও কম রাখা হচ্ছে। আধুনিক ফিচার ও ডিজাইনে এগিয়ে থাকলেও অভিযোগ রয়েছে কিছু গাড়ির মান নিয়ে। এদিকে রাশিয়ার আফটারবাস ব্র্যান্ডের উৎপাদন বাড়লেও মানগত দিক থেকে পিছিয়ে রয়েছে। দেশটিতে গাড়ির বাজার 28% সংকুচিত হলেও চায়না ব্র্যান্ডগুলো বাজার ধরে রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে রাশিয়ায় বিক্রি হওয়া নতুন গাড়ির অর্ধেকেরও বেশি চায়না ব্র্যান্ডের। এই গাড়িগুলো এখন প্রায় সর্বত্র ট্যাক্সি, কার শেয়ারিং কোম্পানির ফ্লিট কিংবা ব্যক্তিগত ব্যবহারেও দেখা যাচ্ছে। গাড়ি বিশেষজ্ঞ নিকোলাই নাজাইকিনস্কির বলেন, অন্যান্য ব্র্যান্ডগুলো বাজার ছেড়ে যাওয়ায় চায়না ব্র্যান্ডগুলো খুব সহজে সে স্থান দখল করেছে। চায়না নির্মাতারা খরচ কমাতে রাশিয়াতেই গাড়ির উৎপাদন শুরু করেছে। ব্যবহার করছে সবচেয়ে কম দূরত্বের রুটে গাড়ি পাঠানোর সুবিধা। ইউরোপ বা আমেরিকার তুলনায় এখানে আমদানি শুল্ক তুলনামূলকভাবে কম, ফলে তারা বিশেষ সুবিধা পাচ্ছে। নিকোলাই আরো বলেন, অন্যান্য ব্র্যান্ডের সাধারণ গাড়ির দামে চায়নার তৈরি আধুনিক বড় গাড়ি পাওয়া যায়। রাশিয়ার নিজস্ব ব্র্যান্ড আফটারবাস ধীরে ধীরে বাজারে জায়গা করে নিচ্ছে ঠিকই, তবে এখনো গুণগত মান বা ফিচারের দিক দিয়ে চায়নার গাড়ির সঙ্গে টেক্কা দিতে পারছে না। মস্কোর রাস্তায় নিয়মিত এই রুশ গাড়িটি চালাতে গিয়ে সমস্যায় পড়েছেন নিকোলাই। আরেক চালক দিমিত্রি তার চাইনিজ ব্র্যান্ডের গাড়ি নিয়ে বেশ সন্তুষ্ট। বলেন, সামগ্রিকভাবে তার গাড়িটি বেশ ভালো আর আরামদায়ক। এদিকে সামগ্রিকভাবে গাড়ি বিক্রি কমছে রাশিয়ায়। চলতি বছরের প্রথমার্ধে নতুন গাড়ি বিক্রি কমেছে 28%। মূলত সুদের হার বৃদ্ধি এবং গত কয়েক বছরে হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ার পর বাজারে এক ধরনের অতিরিক্ত সরবরাহ তৈরি হওয়াকেই এই মন্দার পেছনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। চায়না কোম্পানিগুলো তাদের বাজার ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, দাম কম রেখে এবং রাশিয়ার আবহাওয়া ও রাস্তার ধরনের সঙ্গে খাপ খাইয়ে গাড়ি তৈরি করে তারা লড়াই করছে বাজার টিকিয়ে রাখার।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।